হাজার হাজার বছরের এক বিশাল জার্নি। ভাবুন তো কিভাবে কয়েকটা সাধারণ ধারণা একটা গোটা সভ্যতাকে আমূল বদলে দিতে পারে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব। মানে শূন্য থেকে কিভাবে এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠল। এটা কিন্তু এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প। আচ্ছা, একদম গোড়া থেকে একটা সভ্যতা ঠিক কিভাবে তৈরি হয়? ইতিহাসের দিকে তাকালে তো শুধু সাল, তারিখ আর রাজার নামই চোখে পড়ে, তাই না? কিন্তু চলুন আমরা একটু অন্যভাবে দেখি। ভাবি, এটা আসলে মানুষের কিছু মৌলিক সমস্যা সমাধানের একটা ধারাবাহিক প্রচেষ্টা ছিল। মানুষের ইতিহাসে প্রথম যে বিরাট পরিবর্তনটা আসে সেটা হলো টিকে থাকার ধরন বদলে যাওয়া, এক কথায় দৌড়ঝাঁপ থামিয়ে এক জায়গায় থিতু হওয়া। আর এই একটা সিদ্ধান্তই কিন্তু ভবিষ্যতের সবকিছুর দরজা খুলে দিয়েছিল। একবার ভাবার চেষ্টা করুন তো, দুই যুগের জীবনযাত্রার মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। একদিকে যাযাবরের মতো জীবন, সারা দিন শিকারের খোঁজে ঘোরাঘুরি, পরের বেলার খাবারটা জুটবে কিনা তার কোনো ঠিক নেই। আর অন্যদিকে একেবারে স্থির একটা জীবন, মানুষ নিজেরাই খাবার উৎপাদন করছে, থাকার জন্য ঘর বানাচ্ছে, আর আগের চেয়ে অনেক উন্নত হাতিয়ার দিয়ে নিজেদের ভবিষ্যৎটা গুছিয়ে নিচ্ছে। মানে এটা শুধু পরিবর্তন ছিল না, আক্ষরিক অর্থেই একটা বিপ্লব ছিল। আর এই যে বিশাল পরিবর্তন, ঐতিহাসিক গর্ডন চাইল্ডের একটা দারুণ নাম দিয়েছেন নিওলিথিক বিপ্লব। দেখুন, এটা কিন্তু শুধু চাষবাস শুরু করার ব্যাপার ছিল না, এটা ছিল এমন একটা ঘটনা যা মানব ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দেয়। বলা যায় সভ্যতার আসল ভিত্তিটা এখানেই তৈরি হয়েছিল। তো গ্রাম হলো, মানুষ স্থিত হলো। এর পরের ধাপটা কি? এরপর এলো শহর, হাজার হাজার মানুষ একসাথে থাকা, কাজ করা। এটা ছিল এক বিরাট সামাজিক পরীক্ষা। আর এই পরীক্ষার সবচেয়ে সফল, সবচেয়ে অবাক করা উদাহরণ কোনটা জানেন? হরপ্পা সভ্যতা। ভাবা যায়, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে তাদের শহরে ছিল একেবারে পরিকল্পিত রাস্তা, দারুণ ড্রেনেজ সিস্টেম, এমনকি বিশাল একটা বাণিজ্যিক নেটওয়ার্কও। দক্ষিণ এশিয়ায় এটাই ছিল প্রথম নগর সভ্যতা, আর এটা ছিল ব্রোঞ্জ যুগের। তাদের প্রভাব ঠিক কতটা বড় ছিল? প্রায় ৮ লক্ষ বর্গ কিলোমিটার। ভাবুন একবার, সেই সময়ে দাঁড়িয়ে এত বড় একটা এলাকা জুড়ে সভ্যতা ছড়িয়ে দেওয়া, এটা যে কি অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতার পরিচয় দেয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সভ্যতার গল্প তো শুধু ইট পাথরের নয়, তাই না? এরপর এলো ভাবনার জগতে একটা বিরাট বিপ্লব, এমন এক বিপ্লব যা মানুষের দর্শন আর জীবনযাপনের পদ্ধতিকেই পুরোপুরি বদলে দেয়। সেই সময়টায় মূলত দুটো বড় চিন্তার ধারা মুখোমুখি এসে দাঁড়িয়েছিল। একদিকে ছিল ব্রহ্মণ্যবাদ, যেখানে সমাজটা ছিল কঠোর বর্ণপ্রথায় বাঁধা আর সবকিছু চলত খুব জটিল আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করে। আর ঠিক এর একটা প্রতিক্রিয়া হিসেবে জন্ম নিল বৌদ্ধ ধর্ম, যা বলল জন্ম দিয়ে কেউ বড় বা ছোট হয় না, মুক্তি নির্ভর করে যার যার নিজের চেষ্টার ওপর। বৌদ্ধ ধর্মের একেবারে কেন্দ্রে রয়েছে এই 4টি আর্য সত্য। দেখুন, এর দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুব যুক্তিসঙ্গত। এটা জীবনকে একটা সমস্যার মতো করে দেখছে আর ধাপে ধাপে তার সমাধানের কথা বলছে। মানে প্রথমত জীবনের দুঃখ আছে, দ্বিতীয়ত সেই দুঃখের একটা কারণ আছে, তৃতীয়ত সেই দুঃখের অবসান ঘটানো সম্ভব, আর চতুর্থত সেই অবসানের একটা পথও আছে। জীবনকে দেখার জন্য এটা ছিল একেবারে নতুন একটা দৃষ্টিভঙ্গি। গৌতম বুদ্ধের এই কথাটা কিন্তু তার পুরো দর্শনটাকেই একবারে স্পষ্ট করে দেয়। তিনি কি বলছেন তার শিক্ষাগুলো কোনো অন্ধবিশ্বাসের ব্যাপার নয়, এটা অনেকটা একটা ভেলার মতো, যেটা দিয়ে জীবন আর দুঃখের উত্তাল নদীটা পার হওয়া যায়। নদী পার হয়ে গেলে তো আর ভেলাটা মাথায় করে বয়ে বেড়ানোর দরকার নেই, তাই না? আসল উদ্দেশ্য হলো মুক্তি, কোনো মতবাদকে আঁকড়ে ধরে থাকা নয়। তো একদিকে যেমন চিন্তার জগতে বিপ্লব চলছিল, ঠিক তেমনি রাজনীতিতেও কিন্তু বিরাট একটা ওলটপালট হচ্ছিল। চলুন এবার দেখি কিভাবে ছোট ছোট রাজ্যগুলো মিলেমিশে ভারতের প্রথম বিশাল সাম্রাজ্যটা গড়ে তুলল। এই রাজনৈতিক পরিবর্তনের গতিটা ছিল এক কথায় অবিশ্বাস্য। ভাবুন, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এই উপমহাদেশে ছিল ১৬টা বড় বড় রাজ্য, যারা সারাক্ষণ একে অপরের সাথে যুদ্ধ করত। আর সেখান থেকে মাত্র ১১ বছরের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য প্রায় গোটা ভারতকে এক ছাতার তলায় নিয়ে এলেন। কি বিরাট একটা ব্যাপার! এখন কথা হলো, এত বড় একটা সাম্রাজ্য তো আর
শুধু তলোয়ারের জোরে চালানো যায় না, তাই না? এর জন্য একটা সুস্পষ্ট পরিকল্পনা দরকার, একটা ব্লুপ্রিন্ট। কৌটিল্যের অর্থশাস্ত্র ছিল ঠিক সেই রকমই একটা জিনিস। এটা কোনো ধর্মীয় বই ছিল না, এটা ছিল একটা প্র্যাকটিক্যাল গাইডবুক। কিভাবে রাষ্ট্র চালাতে হয়, অর্থনীতি সামলাতে হয় আর কূটনীতি করতে হয় তার উপর। আর এই বইয়েরই একটা কথা দেখুন, প্রজার সুখেই রাজার সুখ। এই লাইনটাতেই কিন্তু মৌর্য শাসনের মূল আদর্শটা লুকিয়ে আছে। এখানে রাজাকে দেখা হচ্ছে প্রজাদের একজন অভিভাবক হিসেবে, যার আসল কাজই হলো জনগণের ভালোমন্দ দেখা। মৌর্যদের পর কয়েকশো বছর কেটে গেল, তারপর এলো গুপ্ত সাম্রাজ্য, যাকে আমরা প্রায়ই স্বর্ণযুগ বলে থাকি। কিন্তু প্রশ্ন হলো, তারা কি মৌর্যদের মতোই দেশ শাসন করত, নাকি তাদের পথটা ছিল একদম আলাদা? দেখুন, গুপ্তদের শাসন করার ধরনটা ছিল মৌর্যদের থেকে একেবারে অন্যরকম। মৌর্যরা চাইতো সবকিছু কেন্দ্র থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে, অন্যদিকে গুপ্তরা একটা বিকেন্দ্রীভূত ব্যবস্থা গড়ে তুলেছিল। মানে তারা স্থানীয় রাজা বা সামন্তদের হাতে অনেকটা ক্ষমতা ছেড়ে দিয়েছিল। এটা কি প্রমাণ করে? এটাই যে একটা সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য শুধু একটাই পথ নেই, একাধিক পথও থাকতে পারে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন তো, 3.1416। চেনা চেনা লাগছে? হ্যাঁ, এটা পায়ের মান। কিন্তু আসল অবাক করা বিষয়টা কি জানেন? প্রায় ১৫০০ বছর আগে এই গুপ্ত যুগেই গণিতবিদ আর্যভট্ট পায়ের মান এতটা নিখুঁতভাবে, মানে ৪ স্থান পর্যন্ত বের করে ফেলেছিলেন। ভাবা যায়? শুধু এটাই নয়, গণিতের ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটা, মানে শূন্য বা জিরো ধারণা, সেটাও কিন্তু এই গুপ্ত যুগেই পরিপূর্ণতা পেয়েছিল। আর এটা শুধু একটা প্রতীক বা চিহ্ন ছিল না, একটা সংখ্যা হিসেবে এর ব্যবহার গণিতের দুনিয়াটাকেই বদলে দিয়েছিল। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায়, হাজার হাজার বছর আগে যে ভিত্তিগুলো তৈরি হয়েছিল, যেখান থেকে জন্ম নিয়েছিল যুগান্তকারী দর্শন, বিজ্ঞান আর রাষ্ট্রনীতি, আজকের দুনিয়ায় সেগুলোর রেশ ঠিক কতটা রয়ে গেছে? প্রাচীন ভারতের সেই রূপান্তরের গল্প, তার প্রতিধ্বনি কি আমরা আজও শুনতে পাই? হয়তো এই যাত্রাটা আজও শেষ হয়নি।